বা সংবাদপত্র জগৎ বা ইলেকট্রনিক্স মিডিয়া পয়সা এসছে, সচ্ছলতা এসছে, কিন্তু দুঃখের যেটা সেটা হচ্ছে স্বাধীনতাটা হারিয়ে গেছে। পয়সা এসছে, সংগঠিত পুঁজি এসছে, আগে অসংগঠিত গঠিত পুঁজি প্রবেশের হাত ধরে সচ্ছলতা এসছে, মার্কেট ইকোনমির হাত ধরে। এবং এই যে সংগঠিত পুঁজি এসছে, কাজ করছি, সবচেয়ে করুণ অবস্থা হচ্ছে আমাদের তারা চূড়ান্ত অসংগঠিত, এবং চূড়ান্ত অসংগঠিত বলেই আজকে প্রতি পদে পদে আমাদের সংকটে প্রত্যেকটা পেশাতেই ঝুঁকি আছে। যারা মাইনিং করে তাদের ঝুঁকি নেই, যারা চিকিৎসা করেন তাদের ঝুঁকি নেই, সব পেশাতে ঝুঁকি আছে। আমাদের পেশাতে ঝুঁকি হয়তো অন্য অনেক পেশার ঝুঁকির থেকে কম ঝুঁকি আরো হয়তো বলতে পারি। একটা সংগঠিত পুঁজির মধ্যে আমরা ঢুকে পড়েছি, কিন্তু চূড়ান্ত অসংগঠিত অবস্থায় রয়েছি আমরা। আর এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করছে যারা পুঁজি নিয়ন্ত্রণ করছে তারা। আজকে সংস্থা এসছে, সেই সংস্থাগুলো তার পণ্য উৎপাদন এখন আর কিন্তু শুধুমাত্র আমি নিউজ লিখছি, বড় ভুল করবেন আপনারা, আমরাও ভুল করবো যে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছি, এই করছি সেই করছি, সাংবাদিক না, আমরা একদম নিছক শ্রমিক হিসাবে ট্রিট করা হয় আমাদের। আমরা শ্রমিক, আমরা কাজ করি, আমরা প্যাকেজ তৈরি করি, আমরা পণ্য উৎপাদন করি, কিছু পয়সা দিচ্ছি, তাকে আমি কিছু ছুটি ছাটা দিচ্ছি, তাকে আমি বছরে একবার ঘুরতে যাওয়ার সুযোগ দিচ্ছি, তাকে আমি বিমানে যাওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু জেলাতে যেই ছেলেটা রয়েছে তাকে দিয়ে তো কোনো লাভ নেই। প্রশ্নটা হচ্ছে এইখানে। তাহলে আসছে এফডিআই আসছে, যেটা ছিল না, তাহলে সেই সম্ভাবনাটাকে কি জেলা কাজে লাগাতে পারে না? তাহলে শুধু কি কলকাতায় কাজে লাগাবে? প্রশ্নটা এখানে, আপনি কতটুকু সম্ভব, এবং যার হাতে আপনি নিয়ন্ত্রিত হচ্ছে সে আপনাকে কোনোদিনও পথ দেখাবে না। জেলাতে টাকাটা সুবিধাটা কোনোদিনই পাম্প হবে না যতদিন না পর্যন্ত আপনি সংগ্রামের ছবি কান ফিল্ম ফেস্টিভ্যালে চলেছে, কলকাতা শহরের লোকেরা দেখেছে, বার্লিনে দেখেছে, বিদেশে দেখেছে, বড় বড় শহরে, বড় বড় শহরগুলোতে দেখেছে গ্রামের ছবি। কলকাতা বছরে কটা খবর তৈরি করে? নন্দীগ্রাম কোথায়, সিঙ্গুর কোথায়, রেশন কাণ্ড কোথায় হয়েছে? এই সিস্টেমটা চালু রাখার ব্যাপারে সহায়তা করছে যে এটাকে বলা যায় ইঞ্জিনের মতো কাজ করছে, সে সবচেয়ে বেশি অবহেলিত। তার কারণই হচ্ছে সে সংগঠিত নয়। শুধু যে মালিক পক্ষ এগুলো করছে তা কিন্তু নয়, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যারা ফিল্ডে কাজ করি, হয়তো আগেও ছিল, আমরা যত বছর ধরে কাজ করছি তখনও দেখছি এটা, যে অপমানজনক কথা শুনতে হয় তখন কিন্তু পাশ থেকে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসে না। সেভাবে আমার কি ওকে বললো আমার কি, কিন্তু ও জানে না ওই মিছিলে ও দাঁড়িয়ে আছে, পরের দিন ওর দিকেও তাক করা হতে পারে। তার কারণ যবে থেকে মিডিয়াতে পয়সা আসতে শুরু করেছে তবে থেকে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে, এথিক্স বনাম পলিসি। পলিসি কেন এটা? আজকাল আর কাউকে বলতে শুনলেন না যে আমি এথিক্স মেনে কাজ করি বা এথিক্স অনুযায়ী এটাই হওয়া উচিত। আমরা এখন বলি এটা আমাদের পলিসি। আমি শ্যাম, যদু, মধু সবার একটা জায়গা কমন প্ল্যাটফর্ম থাকবে, এথিক্স, আমি এটা মেনে কাজ করব। তাহলে ওর এবং রাজনৈতিক দল হচ্ছে সেই ছাতা, ফলে পুঁজিগুলো তার মতো করে সেই ছাতাগুলোর সন্ধান করে। পলিতে জাগরুকতা এসছে, এটাও যেমন সত্যি কথা, পাশাপাশি এটাও সত্যি কথা যে যে পুঁজিগুলো সংগঠিত আকারে ছত্র ছায়া, এটি হচ্ছে আমার পেশাদারিত্ব। আর এখন পেশাদারিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রফেশনালিজম মানে হচ্ছে সেটা যে আমার সংস্থার বেঁধে দেওয়া গাইডলাইনকে আমি কত নিখুঁত করতে পারছি, সেটা পেশাদারিত্ব। বিতর্ক কিন্তু এখানে এসছে। এই জায়গাটা থেকে বাঁচতে গেলে আমি শেষ করবো একটা বিষয়, নিজেদের সচেতন হতে হবে। তার কারণ খবর এখন অনেকটা ব্যাঙের ছাতার মতো অবস্থা, মাশরুমিং হচ্ছে, যেখানে সেখানে সংস্থা খুলছে এবং বাড়ছে বলে প্রচুর, আমি কিন্তু শ্রমিক বলছি, শ্রমিক সাংবাদিক, তাদের নিয়োগ করা হচ্ছে, এবং নিয়োগ করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না। এত মাশরুমিং হলে কি করে এত দক্ষ শ্রমিক পাওয়া যাবে? বিভিন্ন ইনস্টিটিউট গুলো যেগুলো তৈরি হয়েছে সেই ইনস্টিটিউট গুলোতে কি জোর দেওয়া হয় আমরা দেখেছি, কিভাবে ফোন দিবেন, নজর রাখার কথা বললো, যেভাবে বললো পুরো ব্যাপারটাই আমাদের এই আজকের আলোচনাটাকে মনে হয় একটা নতুন মাত্রা দিয়ে দিয়েছে। দীপক যখন তার একটা ইঙ্গিতে দিয়েছে, আমি নিজের বলার মধ্যে সেটাকে
নতুন করে না ঢুকিয়ে আমি সরাসরি আমার এই সঞ্চালনার জায়গা থেকে বলে রাখি, মাসে 150টা লোককে মাইনে দেয় আর 5টা লোককে ছাঁটাই করে, এবং তারা অফিসে আসার পরে তাদের প্রথম কাজ অবাক হয়ে